গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আট কুঠুরি নয় দরজা। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব। উপসে চাঁদের আলো তখন বাংলোটাকে ঘিরে তীরতিরিয়ে কাঁপছে। মাঝে মাঝে নির্জলা মেঘকে এড়িয়ে যাওয়ার জন্য বাচ্চা মেয়ের মতো স্কিপিং করে যেতে হচ্ছে তাকে। ছায়া নামছে সামনের লনে, নেমেই সরে যাচ্ছে। বাঘটা বসে আছে গাড়ির ছাদে, যেভাবে সেবক ব্রিজের মুখে পাথরের সিংহ বসে থাকে। এই ঘরের দেওয়ালে সুইচ আছে, স্বজন টিপেছিল কিন্তু আলো জ্বলেনি। তীব্র পচা গন্ধটা বেশ মারাত্মক, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বমি আসে। জানালা খুলে দিলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বাঘের কথা ভেবে সাহস হয়নি। ঘরের ভেতর গাঢ় কফির সঙ্গে কয়েক ফোঁটা দুধ মেশা অন্ধকার। পৃথা শেষ পর্যন্ত বলে ফেলল, এখানে থাকতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু এখান থেকে সকাল হবার আগে বের হওয়ার জো নেই। তিনি অপেক্ষা করছেন। স্বজন অসহায় গলায় বলল, একটা কিছু করো। সে একটা কিছু করার জন্য স্বজন দরজা ছেড়ে এগুলো। ইতিমধ্যে চোখ কিছুটা মানিয়ে নিয়েছে। আবছা দেখা যাচ্ছে একটা টেবিল, কয়েকটা চেয়ার, পায়ের তলায় কার্পেট। যার বাংলো তিনি অর্থবান মানুষ। স্বজন ঘরের মাঝখানে চলে আসতেই বুঝল পৃথা তার সঙ্গ ছাড়েনি। ওপাশে ফায়ারপ্লেস, তার উপরে স্ট্যান্ডে ঝাপসা ছবি, এপাশে দেওয়ালে ভারী পর্দা। সামান্য আলো যা ঘরে ঢুকছে তা ওরে ফাঁক ফোকর দিয়ে। স্বজন পর্দা সরালো। না, একটু ধুলো পড়ল না গায়ে। স্বচ্ছন্দে সরে গেল সেটা, আর সঙ্গে সঙ্গে কফিতে আরও দুধ মিশল। এবার ঘরটিকে অনেকটা স্পষ্ট দেখা গেল। সুন্দর সাজানো ঘর, কিন্তু কোনো বিছানা নেই। পৃথা জানলায় চলে গেল। চিতাটা দুই থাবায় মুখ রেখে বাংলোর দিকে তাকিয়ে আছে। এই ঘরে ফ্রিজ আছে? স্বজনের গলা শুনতে পেয়ে পৃথা দেখল সে ঘরে নেই। পাশের দরজায় চটজলদি চলে এলো সে। আবছা স্বজন তখন ফ্রিজের সামনে, হাতল ধরে ঈশ্বর টানতেই খুলে গেল দরজাটা। আরে, এর ভেতরটা এখনো ঠান্ডা আছে! চিৎকার করল স্বজন। পৃথা ছুটে গেল। ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা বেরিয়ে আসছে। ডান দিক বা বাঁ দিকে আবছা বেশ কিছু প্যাকেট। স্বজন দরজাটা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। নিজের মনে বিড়বিড় করল, ব্যাপারটা মাথায় ঢুকছে না। কারেন্ট নেই, অথচ ফ্রিজ ঠান্ডা থাকছে কি করে? পৃথা জিজ্ঞেস করল। সেটাই তো বিস্ময়ের। তার মানে আমরা এখানে আসার আগে কারেন্ট ছিল। লোডশেডিং হয়ে যাওয়ার পর কতক্ষণ ফ্রিজ ঠান্ডা থাকে? স্বজন পৃথার দিকে তাকালো। দরজা না খুললে ঘন্টা তিনেক। তাহলে কারেন্ট গেল কেন? স্বজন ঘরের চারপাশে তাকালো। এই বাংলোয় নিশ্চয়ই কেউ থাকে, নইলে ফ্রিজ চালু থাকতো না। কারেক্ট, চলো অন্য ঘরগুলো দেখা যাক। আমরা কিন্তু অনুমতি ছাড়া এখানে ঢুকেছি, বাধ্য হয়ে। প্রাণ বাঁচাতে এছাড়া উপায় ছিল না। স্বজন পাশের ঘরে চলে এলো। গন্ধটা এখানে আরো তীব্র, কিছু একটা মরে পচেছে। গন্ধটা সেই কারণেই। বিদ্যুৎবিহীন মর্গে গেলে এই গন্ধটা পাওয়া যায়। অথচ এই বাংলো ছিমছাম সুন্দর। দুটো শোয়ার ঘর পরিপাটি, কোথাও এক ফোঁটা ধুলো জমেনি, আর ফ্রিজটাও কিছুক্ষণ আগে চালু ছিল। স্বজন দরজার পাশে কাছের জানলায় চলে এলো। ওর পাশে পৃথা। জ্যোৎস্নার ভোল্টেজ একটুও বাড়েনি, চরাচর অদ্ভুত ফ্যাকাশে হয়ে রয়েছে। আর গাড়ির উপর চিতাটা একই ভঙ্গিতে শুয়ে। স্বজনের মনে হলো ওটা ঘুমাচ্ছে। বাড়িটাকে আরেকটু ঘুরে ফিরে দেখে ওরা দুটো তথ্য আবিষ্কার করলো। প্রথমটা আনন্দের, এখানে একটা টেলিফোন আছে। স্বজন রিসিভার তুলে দেখলো তাতে কানেকশন আছে। কাকে ফোন করা যায় সেই মুহূর্তে মাথায় না আসায় সে ওটা নামিয়ে রেখেছিল। দ্বিতীয়টা, খানিকটা মন্দির, নিচে যাওয়ার সিঁড়ি আছে, অর্থাৎ মাটির তলায় একটা ঘর আছে, আর গন্ধ আসছে সেখান থেকেই। সিঁড়ির মুখে দরজাটা টেনে বন্ধ করে দিল স্বজন। নিচে অন্ধকারে পা বাড়াতে ইচ্ছে হলো না, কিন্তু এতক্ষণে বাংলোটায় যে পচা গন্ধ পাক খাচ্ছে সেটা না বের করতে পারলে স্বস্তি নেই। কিচেনের পাশে ইলেকট্রিক মিটারে বোর্ডটার কাছে এসে স্বজন একটু ভাবল।
আন্দাজে হাত বাড়িয়ে ঢাকনা খুলে টান দিয়ে বের করে বুঝতে পারল ফিউজটা উড়ে গিয়েছে। সে চিৎকার করল, পৃথা, কোনো ভুতুরে ব্যাপার নয়, ফিউজটাকে পাল্টালেই আলো জ্বলবে। কি করে পাল্টাবে? পাশ থেকে পৃথা বলল নিচু স্বরে, নিশ্চয়ই তার আছে কোথাও, দেখো না। কোথায় দেখবে পৃথা? এমনিতে বাংলোয় হাঁটাচলা করতে এখন হয়তো কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু খুঁটিয়ে দেখার মতো আলো নেই। তার উপর ওই গন্ধটা ক্রমশ অসহ্য হয়ে উঠছে তার কাছে। তবু অসাধ্য সাধন করার মতনই একটা তার আবিষ্কার করল স্বজন নিজেই। সেটাকে যথাস্থানে পুড়ে ভেতরে ঢুকিয়ে দিতেই ফ্রিজটা আওয়াজ করে উঠল। সুইচ টিপতেই টইটুম্বুর আলো। পৃথা হেসে উঠতেই স্বজন ওকে জড়িয়ে ধরল। সব মিলিয়ে এক অদ্ভুত আরাম। স্বজন পৃথার কানে মুখ রেখে বলল, আর ভয় নেই। পৃথা মুখ তুলে বাইরেটা দেখার চেষ্টা করল। কাচের ওপাশে পৃথিবীটা এখন আলো ঝাপসা। ঘরের আলো তীব্র বলেই চোখে কিছু পড়ছে না। সে বলল, গন্ধটাকে কিছুতেই সহ্য করতে পারছি না। স্বজন বলল, একটু অপেক্ষা করো ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। ওরা এবার টয়লেটের দরজার সামনে চলে এলো। সুইচ টিপতেই সেটা উজ্জ্বল হলো। পৃথা মুখ বাড়িয়ে দেখল ভেতরটা চমৎকার পরিষ্কার। কল খুলতেই জল নামল। সে বলল, একটু ফ্রেশ হয়ে নেই। ক্যারি অন। চিৎকার করলো স্বজন অনেকটা কারণ ছাড়াই। তারপর একের পর এক সুইচ অন করে যেতে লাগলো। সমস্ত বাংলোটা এখন দারুণভাবে আলোকিত। এমনকি বাংলোর বারান্দার আলোগুলোকেও জ্বেলে দিয়েছে সে। এত আলোর মধ্যে দাঁড়িয়ে নিজেদের বেশ নিরাপদ বলে মনে হলো। সে জানলার কাছে চলে এলো। বারান্দার আলো তার গাড়িটাতেও পৌঁছেছে এবং আশ্চর্য, চিতাটা নেই। গাড়িটা বেশ নিরীহ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনের দরজাটার অনেকটা বেঁকে ভেতরে ঢুকে গিয়েছে। স্বজন হাসল। নিশ্চয়ই আলো জ্বলতে দেখে ভয় পেয়েছে চিতা। ভয় পেলেও কাছে পিঠে থাকবে কিছুক্ষণ, সুযোগের অপেক্ষা করবে, করুক। ঠিক তখনই বমির আওয়াজ কানে এলো। সে ছুটে গেল টয়লেটের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিল। কি হয়েছে? তুমি বমি করছো কেন? বেসিনের সামনে হাঁপাচ্ছিল পৃথা। সামনের আয়নায় নিজের মুখটাকে কিরকম অচেনা মনে হচ্ছিল। সেই অবস্থায় কোনো মতে উচ্চারণ করল, ঠিক আছে। শরীর খারাপ লাগছে? স্বজনের উদ্বিগ্ন গলা ভেসে এলো, না। কলের মুখ খুলে দিল পৃথা। দরজাটা বন্ধ করতে গেলে কেন? স্বজনের পায়ের আওয়াজ সরে গেল। অভ্যেস, মনে মনে বলল পৃথা। কারোর সামনে জামা কাপড় চেঞ্জ করার কথা যেমন ভাবা যায় না, তেমনি বাথরুম টয়লেটের দরজা খোলা রাখার কথাও চিন্তা করতে হয় না। ওটা আপনি এসে যায়। মুখে জল দিল সে। আহ, আরাম। গন্ধটা যে শরীরের ভেতর ঢুকে গিয়েছিল তা এতক্ষণ টের পায়নি সে। বেসিনের কাছে পৌঁছানো মাত্র শরীর বিদ্রোহ করল। এখন অনেকটা স্বস্তি লাগছে। সে টয়লেটটাকে দেখল। যার বাড়ি তিনি খুব শৌখিন মানুষ, নইলে এত ঝকঝকে থাকতো না টয়লেট। বাইরে বেরিয়ে এসে পৃথা দেখল স্বজন ফ্রিজ থেকে কী সব বের করছে। সে জিজ্ঞাসা করল, কি করছো? কিছু খাবার রয়েছে এখানে, গ্যাসটাও চালু, ডিনার রেডি করি। আমি কিছু খাবো না। কেন? ভালো লাগছে না। স্বজন এগিয়ে এলো। অনেকক্ষণ খালি পেটে আছো বলেও বমি হতে পারে। তা নয়, গন্ধটাকে আমি স্ট্যান্ড করতে পারছি না। ঠিক আছে, আর একটু সময় যাক, রাত তো বেশি হয়নি। গন্ধটা ঠিক কিসের বুঝতে পারছি না, তবে নিচের ঘর থেকে আসছে বলে মনে হচ্ছে। চলো না গিয়ে দেখি। স্বজন মাথা নাড়ল। নিচে কি আছে কে জানে, কাল সকালে দেখব। কাল সকালে এখানে আমরা থাকছি নাকি? তাছাড়া সারা রাত এই গন্ধে থাকা অসম্ভব। তোমার খারাপ লাগছে না? লাগছে। ঠিক আছে, দাঁড়াও দেখছি। ও হ্যাঁ, চিতাটা পালিয়েছে। পালিয়েছে? পৃথা বিস্মিত। হ্যাঁ, আলো জ্বেলে দেওয়ার পর বেটা ভয় পেয়েছে। পৃথা ওই ঘরের জানালায় ছুটে গেল। সত্যি, চিতাটা নেই। হাঁফ ছেড়ে বাঁচল যেন। যমদূতের মতো পাহারা দিচ্ছিল জন্তুটা। সে হাসল। বাঁচা গেল।
স্বজন পাশে উঠে এলো। টেলিফোনটা চালু আছে। আমি ট্যুরিস্ট লজে টেলিফোন করে ওদের জানিয়ে দিই যে এখানে আটকে গেছি। কাঁদে জানাবে? সঙ্গে সঙ্গে খেয়াল হলো স্বজনের। পৃথার পক্ষে প্রশ্নটা খুব স্বাভাবিক। ওকে এখন পর্যন্ত বলতে পারিনি যে এখানে আসার আরেকটা কারণ আছে। শুধু ছুটি কাটানো নয়, সেই সঙ্গে কিছু কাজও তাকে করতে হবে। শুনলে আনন্দটা নষ্ট হয়ে যেতে পারে বলেই সে চেপে রেখেছিল। উত্তর দেওয়াটা জরুরি বলেই সে উত্তর দিল। ওই যারা ট্যুরিস্ট লজে আমাদের জন্য ঘর বুক করেছে, তোমার পরিচিত? আমার নয়, স্যারের সঙ্গে যোগাযোগ আছে ওদের। স্বজন হাসার চেষ্টা করলো। আসলে আজ না পৌঁছালে যদি বুকিং ক্যান্সেল হয়ে যায়। ট্যুরিস্টদের খুব ভিড় এখন। শুনেছিলাম কি একটা উৎসব আছে। পৃথার চোখ ছোট হলো। বাইরে বেড়াতে যাওয়ার জন্য এত যোগাযোগের কি দরকার? স্বজন বুঝতে পারছিল ব্যাপারটা ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু পৃথার মুখের দিকে তাকিয়ে সত্যি কথা বলতে ঠিক সাহস হচ্ছিল না ওর। সে দাড়ি টানতে চাইল। সবসময় কি দরকার বুঝে কেউ কিছু করে? দাঁড়াও, ফোনটা করি আগে। সে টেলিফোনের কাছে পৌঁছতে পেরে যেন আপাতত রক্ষা পেল। এমনভাবে কথা এগোচ্ছিল যে সে সত্যি কথাটা আর বেশিক্ষণ চেপে রাখতে পারত না। শোনা মাত্র যে পৃথার মুড নষ্ট হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। টেলিফোন কোম্পানির ছাপানো বইটা খুলে সে ট্যুরিস্ট লজের নাম্বারটা খুঁজতে লাগলো। দূরত্ব বেশি না হলেও দেখা গেল একই এক্সচেঞ্জের মধ্যে পড়ে না। স্বজন রিসিভার তুলে ডায়াল টোন শুনল, তারপর এসটিডি কোড নাম্বার ঘোরালো। ট্যুরিস্ট লজের নাম্বার ঘোরানোর পর এঙ্গেজ শব্দ শুনতে পেল। এসব যান্ত্রিক শব্দগুলো ওকে বেশ আরাম দিচ্ছিল। এখন নিজেদের আর বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষ বলে মনে হচ্ছিল না। পৃথার গলা ভেসে এলো, পাচ্ছ না? এঙ্গেজড হচ্ছে। রিসিভার কানে রেখে স্বজন জবাব দিল। তার আঙ্গুল ক্রমাগত ডায়াল করে যাচ্ছিল। ব্যাপারটা পৃথাকে বিরক্ত করল। স্বজনের এই এক বদভ্যাস। কাউকে ফোন করতে গিয়ে এঙ্গেজড বুঝিয়েও অপেক্ষা করে না। জেদের বসে সমানে ডায়াল করে যায়। পৃথা এগিয়ে এলো। দরজার পাশে সুইচটা টিপতেই বারান্দার আলো নিভে গেল। সঙ্গে সঙ্গে জ্যোৎস্নায় ভেসে যাওয়া মাঠ এবং জঙ্গল চোখের সামনে চলে এলো। চাঁদ এখন যথেষ্ট বলবান। গাড়িটা পড়ে আছে অসহায় ভঙ্গিতে। চিতাটার ধারে কাছে নেই। এই যা! স্বজনের চিৎকার কানে আসতেই ঘুরে দাঁড়ালো পৃথা। কি হলো? লাইনটা ডেড হয়ে গেল। স্বজনের গলায় আফসোস। সে কি? কি করে? কিছুই করতে পারবে না। তবু পৃথা দৌড়ে গেল কাছে। হাত থেকে রিসিভার নিয়ে বোতাম টিপল কয়েকবার। কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। স্বজন বলল, অদ্ভুত ব্যাপার, যোগাযোগের একমাত্র রাস্তাটা বন্ধ হয়ে গেল। পৃথিবীর রিসিভার রাখল। এরকম তো হয়, কিছুক্ষণ পরে হয়তো লাইন ফিরে আসবে। তাছাড়া এই বাংলো টেলিফোন আছে জেনে তো আমরা ঢুকিনি। স্বজনকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বাঁ হাতে রিসিভারটাকে শব্দ করে আঘাত করল, যদি তাতে ওটা সচল হয়। পৃথা সেটা দেখে বলল, তোমাকে কিন্তু একটু বেশি আপসেট দেখাচ্ছে। আজকে পৌঁছাবে বলে কাউকে কথা দিয়েছিলে? আশ্চর্য, তোমার এই কথা মনে হলো কেন? তোমার ভঙ্গি দেখে। বুঝলাম না। আমি বেড়াতে এসেছি। গাড়ি খারাপ হয়ে যাওয়াটা দুর্ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত একটা বাংলোয় পৌঁছাতে পেরেছি। ওই দুর্গন্ধ ছাড়া অস্বস্তিকর কিছু নেই এখানে। আমাদের কাছে ট্যুরিস্ট লজও যা, এই বাংলোও তা। কিন্তু তুমি ছটফট করছো ওদের সঙ্গে যোগাযোগ করার জন্যে। শান্ত গলায় বলল পৃথা। আচমকা নিজেকে পাল্টাতে চেষ্টা করলো স্বজন। হেসে বলল, ঠিক আছে বাবা, আমি আর টেলিফোন স্পর্শ করছি না, ওকে? ওর হাসি দেখে পৃথার ভালো লাগলো। সে এগিয়ে গিয়ে বলল, একটা জানলা খুলবো? গন্ধটা তাহলে বেরিয়ে যাবে। জানলা খুললে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। চিতাটা যদি কাছে পিঠে থাকে তাহলে দেখতে হবে না। ফাস্টেস্ট এনিমেল। ওটা কাছে পিঠে নেই। পৃথা একটু চেষ্টা করে জানালাটা খুলতে পারল। খুলে বলল, আহ, বাঁচলাম। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে। যে পচা বোটকা গন্ধটা ঘরে থমকে ছিল সেটা হালকা হয়ে যাচ্ছিল দ্রুত।
পৃথা বলল, আমার খুব ইচ্ছে করছে ওই মাঠে জ্যোৎস্নায় হাঁটতে। যাবে? পাগল, চিতাটাকে দেখলে আমরা দৌড়ে ফিরে আসব। অসম্ভব, আত্মহত্যা করা কোনো বাসনা আমার নেই। স্বজন পৃথার পেছনে এসে দাঁড়ালো। পৃথা একটু ঘনিষ্ঠ হলো, তার গলায় গুনগুনানি ফুটল। পূর্ণচাঁদকে নিয়ে এক মায়াবী সুর খেলা করতে লাগলো মৃদু স্বরে। স্বজনের ভালো লাগছিল এবং ওর মনে হলো পৃথার কাছে ব্যাপারটা লুকিয়ে কোনো লাভ হচ্ছে না। মেয়েটা এত ভালো যে ওর কাছে সৎ থাকাটাই তার উচিত। তাকে যে চিকিৎসার প্রয়োজনে এখানে আসতে হয়েছে এই তথ্যটুকু জানলে ওর হয়তো খারাপ লাগবে, কিন্তু সেটাকে কাটিয়ে তুলতে বেশি সময় লাগবে না। হঠাৎ গান থামিয়ে পৃথা জিজ্ঞেস করল, তোমার খিদে পেয়েছে বলছিলে না? চলো। থাক। থাকবে কেন? এখন আমার ভালো লাগছে, খেতে পারবো। তাহলে জানালাটা বন্ধ করা যাক। স্বজন জানালাটা বন্ধ করতে গিয়ে থমকে গেল। দূরে মাঠের শেষে যেখানে ঝোপঝাড়, সেখানে কিছু যেন নড়ছে। চিতাটা কি ওখানে লুকিয়ে থেকে তাদের নজরে রাখছে? সে সাহস করে আরেকটু লক্ষ্য করার চেষ্টা করল। না, চিতা নয়। ঝোপের মধ্যে যে আদ্রতা চোখে পড়ছে তা চিতার হতে পারে না। হয়তো কোনো বেটে গাছ হাওয়ায় নড়ছে, কিন্তু আশেপাশের গাছগুলো তো স্থির। সে জানলা বন্ধ করে দিল। ফ্রিজের খাবারগুলো সবই টিন ফুড, গরম করে খেয়ে নিলেই চলে। এর আগে দু একবার খেয়েছিল পৃথা, পছন্দ হয়নি। এই বাংলো যার, তিনি টিন ফুডের ওপরই ভরসা করেন। এমনকি অরেঞ্জ জুসও ক্যানেই রাখা আছে। গ্যাস জ্বালিয়ে খাবার রেডি করে ওরা খেতে বসলো। স্বজন বেশ তৃপ্তি করেই খেলো। এই ঘরে এখন আর তেমন গন্ধ না থাকলেও পৃথার সামান্যই দাঁতে কাটল। অরেঞ্জ জুসটাই তাকে একটুও তৃপ্তি করল। স্বজন বলল, এবার শোয়ার ব্যবস্থা করা যাক। এখন শোবে? কটা বেজেছে ঘড়িতে দেখো। আমার এখনই ঘুমোতে ইচ্ছে করছে না। তাছাড়া আবার কি? তুমি বলেছিলে গন্ধটা কেন আসছে সেটা দেখবে। কাল সকালে দেখলেই তো হয়। না, আমার ঘুম আসবে না। সবসময় মাথায় চিন্তাটা থেকে যাবে। অজ্ঞতা স্বজন উঠল। দুটো ঘর পেরিয়ে নিচের সিঁড়ি দরজার কাছে পৌঁছে সুইচ টিপতে লাগলো। দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাওয়ায় বোঝা গেল সিঁড়ি আলোকিত। সে পকেট থেকে রুমাল বের করে নাকের উপর দিয়ে বেঁধে নিল। পৃথা পেছনে দাঁড়িয়েছিল। স্বজন বলল, তুমি নিচে নামবে না? কেন? কি দৃশ্য দেখবো জানি না, তাছাড়া উপরে একজনই থাকা উচিত। স্বজন দরজা খুলতেই গন্ধটা ছিটকে উঠে এলো যেন। পৃথা নাকে হাত দিয়ে সরে গেল সামান্য। সিঁড়িতে আলো জ্বলছে, স্বজন নামছিল। গন্ধটা আরো তীব্র হচ্ছে। রুমালের আড়াল কোনো কাজে দিচ্ছে না। মাটির তলায় স্টোর রুম। নিচে নামতেই শব্দ হলো। হুড়মুড় করে কিছু পড়ল, আর বিশাল মেঠো ইঁদুর ছুটে বেরিয়ে গেল এপাশে ওপাশে। স্বজনের মনে হলো অনেকদিন পরে এই ঘরে আলো জ্বলছে। সে চারপাশে তাকালো। একটা লম্বা টেবিলের ওপর কফিনের মতো বাক্স। বাক্সর ওপর দুটো ধেড়ে ইঁদুর সাহসী ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। বাক্সের ডালাটা ঈষৎ উঁচু হয়ে থাকলেও ইঁদুরগুলো সেখান দিয়ে ভেতরে ঢুকতে পারছে না। ডালাটাকে দেখেই বেশ ভারী মনে হলো। উঁচু হয়ে থাকার একটা কারণ চোখে পড়ল। শেষ প্রান্তে একটা ইঁদুরের শীর্ণ শরীর ঝুলছে। বেচারা হয়তো কোনো মতে মাথা গলাতে পেরেছিল, কিন্তু সেই অবধি। ডালার চাপে ঝুলন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মরে গেছে। আর ওর মৃত শরীরটাকে খুবলে খেয়ে নিয়েছে সঙ্গীরা। কিন্তু ওই সামান্য ফাঁক গলে গন্ধ বেরিয়ে আসছে বাইরে। স্বজন এগুলো। কফিনের ওপর থেকে ইঁদুর দুটো এবার তাকিয়ে নেমে গেল ওপাশে। ডালাটার একটা দিক ধরে ধীরে ধীরে উঁচু করতেই উপর থেকে আর্ত চিৎকারটা ভেসে এলো। হকচকে গেল স্বজন। তারপর ডালাটা নামিয়ে কয়েক লাফে সিঁড়িতে পৌঁছে দ্রুত উপরে উঠে এলো সে। দরজার সামনে পৃথা, রক্তশূন্য। তাকে দেখতে পেয়েই পাগলের মতো জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। স্বজন ওর মাথায় হাত রেখে নিচু গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? অমন করছো কেন? কথা বলতে পারছিল না পৃথা। সামলে উঠতে সময় নিল খানিক। স্বজন বলল, আমি তো আছি, কি হয়েছে? দুটো সাদা পা
ঝোপের বাইরে বেরিয়ে এসেছিল। সাদা পা? চমকে উঠল স্বজন। হ্যাঁ, কি সাদা! হঠাৎই স্বজন ওকে আঁকড়ে ধরল। কফিনের ঢাকনাটা তোলার মুহূর্তে এক ঝলকের জন্য সে যা দেখেছিল তা পৃথা ঝোপের বাইরে দেখল কি করে। দূরত্বটা অনেকখানি। ঢালু মাঠ যেখানে শেষ হচ্ছে সেখানেই ঝোপের শুরু। জানলায় দাঁড়িয়ে জ্যোৎস্নায় ভেসে যাওয়া আকাশের নিচেটা শান্ত স্বাভাবিক। স্বজন গম্ভীর গলায় বলল, তুমি বোধহয় ভুল দেখেছ। অসম্ভব, আমি স্পষ্ট দেখেছি। পৃথার গলায় এখন স্বাভাবিকতা এসেছে। ঠিক কোন জায়গাটায়? পৃথা আঙ্গুল তুলে জায়গাটা দেখালো। এখন সেখানে কিছু নেই। পৃথিবীটা এখন নিরীহ এবং সুন্দর। স্বজন হেসে ফেলল। পৃথা ভ্রু তুলল। হাসছো যে? একটা ইংরেজি ছবি দেখেছিলাম, বাজে হরর ফিল্ম। তাতে ছিল এরকম একটা নির্জন বাংলোতে কয়েকটা ছেলে মেয়ে বাধ্য হয়ে রাত কাটাতে আশ্রয় নিয়েছে, আর বাংলোর পাশের কবরখানা থেকে ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে মৃতেরা উঠে আসছে বাংলোর ভেতরে ঢোকার জন্য। এই, তুমি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। অসম্ভব, আজকাল কেউ ভূতের ভয় পায় না। অন্য জায়গায় পেতাম না, এখানে পাচ্ছি। স্পষ্ট দেখলাম দুটো পা বেরিয়ে এলো, আবার এখন উধাও হয়ে গেছে। স্বজন ফিরে এলো, একটা চেয়ার টেনে আরাম করে বসলো। তার মাথায় এখন নিচের ঘরে কফিনটা পাক খাচ্ছে। খুব বেশি দিন মারা যায়নি মানুষটা। এই বাংলোর কেউ হলে তাকে নিশ্চয়ই কফিনে ভরে পচার জন্য ফেলে রাখবে না। কেউ একা একা মরে কফিনে গিয়ে শুয়ে থাকতে পারে না। স্পষ্টই বোঝা যাচ্ছে দ্বিতীয় মানুষ ওই মৃতদেহের সঙ্গে জড়িত। কিন্তু যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এমন নির্জন জায়গায় মৃতদেহকে সাক্ষী হিসেবে রেখে যাবে কেন? মাটি খুঁড়ে পুঁতে ফেললেই তো চুকে যেত। নিচে গিয়ে কি দেখলে? পৃথা জানলায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। চমকে তাকালো স্বজন। সত্যি কথাটা সে বেশিক্ষণ চেপে রাখতে পারবে না, তাই সরাসরি বলে দিল, গন্ধটা একটা মানুষের শরীরের। দেহটা কফিনে রাখা ছিল। কোনোভাবে ঢাকনাটা একটু খুলে যাওয়ায় গন্ধ উঠে আসছে উপরে। পৃথার গলা থেকে চাপা আর্তনাদ ছিটকে বেরোতেই সে দুই হাতে মুখ চাপা দিল। তারপর দৌড়ে এলো স্বজনের কাছে। আমি থাকবো না, কিছুতেই থাকবো না এখানে। পায়ের তলে একটা পচা মোড়া নিয়ে কেউ থাকতে পারে না। ভয়ে সে সাদা হয়ে গেছে। স্বজন বলল, কোথায় যাবে? আশেপাশে কোনো মানুষের বাড়ি নেই। আর চিতাটার কথা ভুলে যেও না। এখানে এই বন্ধ ঘরে আমরা অনেকটা নিরাপদ। দরজা বন্ধ করে দিলে গন্ধটা তেমন তীব্র থাকছে না। রাতটুকু এভাবেই কাটাতে হবে। কিন্তু ওটা যদি ড্রাকুলা হয়? পাগল? না, পাগলামি নয়। ড্রাকুলারা দিনের বেলায় কফিনেই শুয়ে থাকে, রাত হলে রক্ত খেতে বেরিয়ে পড়ে। এটা সাহেবেরা বিশ্বাস করে। ড্রাকুলা বলে কিছু নেই, ভূতপ্রেত অকল্পিত কল্পনা। মানুষের সময় কাটানোর জন্য গল্প তৈরি হয়েছিল কোনো এক কালে। চলো, শোয়ার ব্যবস্থা করা যাক। স্বজন উঠে পড়লেও তার মুখে অস্বস্তি ছিল। শোবো মানে? তুমি এখানে ঘুমানোর কথা ভাবতে পারছো? চেষ্টা করা যাক। খামোকা রাতটা জেগে কাটিয়ে শরীর খারাপ করে কি লাভ? আমি ঘুমাতে পারবো না। জেদি দেখালো পৃথাকে। দু হাতে তাকে জড়িয়ে ধরল স্বজন। তুমি এত ভয় পাচ্ছ কেন? সকাল হলেই দেখবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ওই পচা মানুষটা হয়তো কেউ খুন করে রেখে গেছে। খুন? কেঁপে উঠল পৃথা। আমি জানি না, যাই হোক, আমাদের কি, আজ রাতে তো খুন হয়নি। পৃথাকে জড়িয়ে ধরে স্বজন পাশের ঘরের দিকে এগোলো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিল ভালো করে। শোয়ার ঘরে পৌঁছে খাটটাকে দেখল। একটা ভারী বেড কভার পাতা আছে। আঙ্গুল বুলিয়ে দেখা গেল তাতে ধুলোর পরিমাণ নেই বললেই চলে। বেড কভার না তুলেই শুয়ে পড়ল স্বজন। শুয়ে বলল, আহ। পৃথা একপাশে বসলো আড়ষ্ট হয়ে। স্বজন বলল, শুয়ে পড়ো। নিচে থেকে উঠে আসার সময় দরজাটা বন্ধ করে দিয়েছি। তোমার আর কোনো ভয় নেই। কথাটা শুনে পৃথা একটু স্বাভাবিক হবার চেষ্টা করল। তুমি আচ্ছা মানুষ, হুট করে অন্যের বিছানায় শুয়ে পড়লে। একটু পরেই নাক ডাকবে। আমার নাক ডাকে না। একদিন টেপ করে রেখে শোনাবো।
আলোটা নিভিয়ে দেবে? অসম্ভব। যা ইচ্ছে, তুমি এবার শুবে। অজ্ঞতা পৃথা কোনো রকমের শরীরটাকে বিছানায় ছড়িয়ে দিল। তার ভঙ্গিতে বিন্দু মাত্র স্বস্তি ছিল না। স্বজন ওর শরীরে হাত রাখতেই আপত্তি বেরিয়ে এলো। প্লিজ না। স্বজন হাসল। আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার এখন কিছুই ভালো লাগছে না। স্বজন চুপ করে গেল। ডান হাত সরিয়ে এনে চোখে চাপা দিল। কাল শহরে পৌঁছেই থানায় খবর দিতে হবে। পুলিশের কাজ পুলিশ করবে। সন্ধে থেকে একটার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ। এভাবে শোয়া যায় না। পৃথা উঠে বসল। কেন? বেড কভারটা বড্ড খসখসে। তোমার গায়ে লাগছে না? একটু লাগছে। ওঠো, এটা সরাই। নিচে নিশ্চয়ই বেডশিট আছে। পৃথা নেমে পড়ল খাট থেকে। অজ্ঞতা স্বজনকে উঠতে হলো। একটুখানি শুয়ে শরীর আরামের স্বাদ পেয়ে গেছে। সে বেড কভারে একটা প্রান্ত মুঠোয় নিয়ে টানতেই বালির সমেত সেটা খোসার মতো উঠে আসছিল বিছানা থেকে। সাদা ধবধবে চাদর দেখা যেতে আচমকা দুজনেই পাথর হয়ে গেল। বিছানার ঠিক মাঝখানে সাদা চাদর জুড়ে চাপ বাঁধা কালচে দাগটা। দাগটা যে রক্তের তাতে কোনো সন্দেহ নেই। পৃথা বিস্ফারিত চোখে দাগটাকে দেখছিল। স্বজন একটু সম্ভিত পেতেই বিছানায় ঝুঁকে দাগটাকে ভালো করে দেখল। রক্ত শুকিয়ে গেলে এরকম দাগ হয়। এখানে কারো রক্তপাত হয়েছিল। শরীর সরিয়ে নেওয়ার পর বেড কভার দিয়ে সেটাকে ঢেকে দেওয়া। সে সোজা হয়ে দাঁড়িয়ে বেড কভারের উল্টো পিঠটা দেখল। হ্যাঁ, সেখানেই হালকা দাগ লেগেছে। রক্তপাতে কিছু সময়ের মধ্যেই ওটাকে ঢাকা হয়েছে। স্বজন বেড কভারটাকে ছুঁড়ে দিল দাগটার ওপর। অনেকটা আড়ালে পড়ে গেলেও ভারতবর্ষের ম্যাপের নিচের দিক হয়ে খানিকটা দেখা যেতে লাগলো। স্বজন পৃথাকে বা হাতে জড়িয়ে ধরে পাশের সোফা কাম বেডের কাছে চলে এলো। সোফাটাকে চওড়া করে পৃথাকে সেখানে বসালো। পৃথা কথা বলল। আমি আর পারছি না। বি স্টেডি পৃথা। আমার মনে হচ্ছে এখান থেকে কোনো দিন বেরোতে পারবো না। আর 6 ঘন্টা পরেই ভোর হয়ে যাবে। 6 ঘন্টা অনেক সময়। তার আগেই। পৃথা নিঃশ্বাস ফেলল। নিচের লোকটাকে নিশ্চয়ই বিছানায় খুন করা হয়েছে। আমি শুনেছি অপঘাতে যারা মরে তাদের আত্মা অতৃপ্ত থাকে। কেঁপে উঠল সে। আত্মা বলে কিছু নেই। তুমি হিন্দু হয়েও এ কথা বলছো? মানে? খ্রিস্টানরা যদি আত্মা বিশ্বাস না করে তাহলে ঘোস্ট আসে কোত্থেকে? কিচ্ছু নেই। আজ পর্যন্ত কাউকে পেলাম না যে ভূত দেখেছে। সবাই বলবে শুনেছি। তুমি সব জেনে বসে আছো? তাহলে লোকে প্ল্যানচেট করে কেন? ওটা এক ধরনের সম্মোহন। বোগাস। আমার ঠাকুমা নিজের চোখে ভূত দেখেছিলেন। পাশের বাড়ি একটা ছেলে নাকি আত্মহত্যা করেছিল। তাকে ঠাকুমা মিথ্যে বলেছিলেন? উনি বিশ্বাস করেছিলেন দেখেছেন। আসলে কল্পনা করেছিলেন। তোমার নার্ভ ঠিক নেই এখন। সোফায় শুয়ে পড়ো, আমি পাশে আছি। স্বজনের কথায় পৃথা কান দিল না। এই সময় বাতাস উঠল। পাহাড় থেকে দল বেঁধে হাওয়ারা নেমে এসে জঙ্গলে চিরুনি চালাতে শুরু করলো। অদ্ভুত এক শব্দমালা সৃষ্টি হলো তার ফলে। বাংলোর দেওয়ালে জানলায় হাওয়ার ধাক্কা লাগতে লাগলো। পৃথা জড়িয়ে ধরল স্বজনকে। আর তখনই টুপ করে নিভে গেল আলো। স্বজন বলল, যাক চলে। লোডশেডিং? পৃথা অন্যরকম গলায় বলল, মোটেই লোডশেডিং নয়। তাহলে ফিউজটা গিয়েছে, দেখতে হয়। পৃথা আঁকড়ে ধরল স্বজনকে। না, কোথাও যাবে না তুমি। আশ্চর্য, অন্ধকারে বসে থাকবে? তাই থাকবো, আমাকে ছেড়ে যাবে না তুমি। অতএব স্বজন উঠল না। বাইরে হাওয়ার শব্দ একটানা চলছে। কাচের জানলার ওপাশে জ্যোৎস্না অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। পৃথা ফিসফিস করে বলল, আমার একটা কথা রাখবে? বলো। চলো, গাড়িতে গিয়ে বসে থাকি। চিতাটা? ওটা এতক্ষণে চলে গিয়েছে। গাড়িতে অনেক আরাম লাগবে। স্বজন ভাবল, টেলিফোনটা ডেড হয়ে যাওয়া, বিদ্যুৎ চলে যাওয়া, নিচের ঘরে কফিনে গলিত মৃতদেহ, আর বিছানায় রক্তের দাগ সত্ত্বেও সে নিজেকে এতক্ষণ শক্ত রাখতে পারছে। গাড়ির ভেতরটা আরামদায়ক হবে না।
কাজ ভেঙে ফেললে তো হয়েই গেল, তবু এ বাংলোর বাইরে গেলে মনের চাপ কমে যেতে পারে। সে যখন পৃথার অনুরোধ রাখবে বলে সিদ্ধান্ত নিল, ঠিক তখনই কাঠের সিঁড়িতে আওয়াজ উঠল, ভারী পায়ের আওয়াজ। অন্ধকার ঘরে পৃথার স্বজনকে আঁকড়ে বসেছিল। আওয়াজটা প্রথমে বারান্দার একেবারে ওপাশে চলে গেল, গিয়ে থামল। স্বজন ফিসফিসিয়ে বলল, ছাড়ো। সে একই গলায় পৃথা জানতে চাইল, কেন? মানুষ হলে কথা বলবো। না, মানুষ নয়। উফ, অকারণে ভয় পাচ্ছ। স্বজন উঠতে চাইলেও পারল না, শব্দটা আবার ফিরে আসছিল। বারান্দার কাঠের পাটাতনের উপর দিয়ে খটখট আওয়াজটা একেবারে ওই ঘরের জানলার সামনে চলে আসতেই স্বজন গলা তুলল, কে? হয়তো ভেতরে ভেতরে নার্ভাস থাকার কারণেই চিৎকারটা অহেতুক জোরালো হলো। নিজেকে জোর করে ছাড়িয়ে স্বজন ছুটে গেল কাছের জানালার পাশে। তারপর হো হো করে হেসে উঠল বাংলো কাঁপিয়ে। সিটকে বসে থাকা পৃথা সেই হাসি শুনে অবাক। ভয়ের কিছু নেই বুঝে ছুটে এলো পাশে। কি হয়েছে? সচক্ষে ভূত দেখো। পৃথা দেখল প্রাণীটি অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে আছে। আকারে একটা ছোটোখাটো মোষের মতো, কিন্তু স্বাস্থ্যবান। সে জিজ্ঞাসা করল, এটা কি? বাইসন, বাচ্চা বাইসন। উফ, কি ভয় পাইয়ে দিয়েছিলে। কিন্তু চিতাটা কিছু বলছে না ওকে? পৃথার গলায় খুশি চমকে উঠল। ওমা, দেখো দেখো, কি আদরে ভঙ্গি করছে। ওরা সবসময় দল বেঁধে থাকতে ভালোবাসে। চিতার সাধ্য নেই এদের কাছে যাওয়ার। এর দলটা নিশ্চয়ই কাছে পিঠে আছে। দুষ্টুমি করতে নিশ্চয়ই ইনি দল ছাড়া হয়েছেন। এসব জায়গায় বাইসন থাকা খুবই স্বাভাবিক। বাইরে বের হলে ও আমার কাছে আসবে। এই প্রথম পৃথাকে সহজ স্বাভাবিক বলে মনে হচ্ছিল। স্বজন হাসল, ওর দলের সবাই তোমাকে পিষে ফেলবে। এই সময় শব্দ হলো। বুনো ঝোপঝাড় থেকে পাহাড়ের মতো চেহারার এক একটা বাইসন বেরিয়ে আসতে লাগলো মাঠে। তাদের কেউ ঘাস খাচ্ছিল। ওদের দেখতে পাওয়া মাত্র বাচ্চা বাইসনটা দ্রুত বারান্দা থেকে নেমে গেল। জ্যোৎস্নার আলো পরিণত বাইসনদের ওপর পড়ায় তাদের শরীরের শক্তি সম্পর্কে কোনো সন্দেহ রইল না। গোটা 10 বাইসন খোলা ঢালু মাঠে জ্যোৎস্না মেখে ঘুরে বেড়াচ্ছে। পৃথার মনে পড়ল কাছাকাছি একটা লাইন মোহিনীর ঘোড়াগুলো ঘাস খায়। সে দেখল বাচ্চা বাইসনটা মিশে গিয়েছে দলের সঙ্গে। ক্রমশ দলটা উঠে আসছিল। বাংলোর সামনে দিয়ে গাড়িটাকে মাঝখানে রেখে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একজনের কি খেয়াল হলো, যাওয়ার সময় মাথা নামিয়ে গাড়িটার দরজার নিচেটাকে উপরে তুলে দিল। সঙ্গে সঙ্গে সেটা ডিগবাজি খেয়ে গেল। 4টে চাকা আকাশের দিকে মুখ করে স্থির হয়ে রইল। পৃথার গলা থেকে ছিটকে এলো, সর্বনাশ! স্বজন জ্যোৎস্নায় গাড়িটার তলা দেখতে পাচ্ছিল। কোনোদিন ওখানে চোখ যাওয়ার সুযোগই হয়নি। যে পাম্পে সার্ভিসিংয়ের জন্য গাড়ি পাঠাতো, তারা যে এতকাল ফাঁকি মেরেছে তা এতক্ষণ স্পষ্ট। সে বলল, অল্পের উপর দিয়ে গেল। পৃথা বলল, ওরা চলে গেছে। হ্যাঁ, এখন মাঠ ফাঁকা, চাঁদ নেমে গেছে অনেকটা। স্বজন বলল, চলো ওই সোফাতেই রাত কাটানো যাক। গাড়িটাকে সোজা করা যাবে না? কেন? আমি এখানে থাকতে চাই না। তুমি বললে বাইসনদের চিতা ভয় পায়, তাহলে নিশ্চয়ই সেটা এখনো ধারের কাছে নেই। হয়তো নেই, তাহলে ভয় কি? অজ্ঞতা স্বজন রাজি হলো। দরজা খুলে বারান্দায় পা দিতেই বুঝল হাওয়ার দাপট কম নয়। ঝড় বললেই ঠিক বলা হবে। ওপাশে গাছের ডালগুলো বেঁকে চুরে যাচ্ছে। পৃথা বারান্দার রেলিং ধরে চারপাশে নজর রাখছিল। না, চিতাটার কোনো চিহ্ন নেই। নিচে নেমে গাড়িটাকে সোজা করতে চেষ্টা করলো স্বজন। যতই হালকা হোক, তার একার পক্ষে ওটাকে উপর করা সম্ভব হচ্ছিল না। পৃথা নেমে এসে হাত লাগালো। অনেক চেষ্টার পর গাড়িটা 4 চাকার ওপর দাঁড়ালো, কিন্তু গিয়ার নড়ে যাওয়ায় গড়াতে লাগলো সামনে। পেছনে দাঁড়ানো স্বজন ওর গতি আটকাতে পারল না। গড়াতে গড়াতে সোজা মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে গেল গাড়িটা। দৌড়ে কাছে এসে ঝোপঝাড় সরিয়ে ওরা দেখল একটা বড় গাছের গায়ে আটকে গেছে গাড়িটা। সে পৃথাকে বলল,
ঠেলে উপরে তুলতে হবে। পৃথা জিজ্ঞাসা করল, কেন? এখানে থাকবে নাকি? কাল সকালে ঠেলবো, এখন খুব টায়ার্ড লাগছে। যা ইচ্ছে। সে গাড়ির দরজা খুলল। সামনের দরজাটা বেঁকে গিয়েছে, পেছনটা ঢুকে গিয়ে ব্যাক সিটটাকে চেপে দিয়েছে। গাড়িতে ঢুকতে গেলে ড্রাইভিং সিটের পাশের দরজায় ভরসা। আগে পৃথা, পরে সে ভেতরে ঢুকে হেডলাইট জ্বালালো। সঙ্গে সঙ্গে গাছপালার মধ্য দিয়ে তীব্র আলো ছিটকে গেল, নিভিয়ে দিল স্বজন পর মুহূর্তেই। গাড়ির জানলা বন্ধ। সিটটাকে পেছনে হেলিয়ে দিয়ে পৃথা বলল, আহ, ভালো লাগছে? নিশ্চয়ই, মনে হচ্ছে বাড়িতে ফিরে এলাম। তোমাকে নর্মাল দেখাচ্ছে। পৃথা হাসল। এখান থেকে গাছপালার ফাঁক দিয়ে বাংলোটাকে দেখা যাচ্ছে। ভৌতিক বাংলো যে ছবি সে জানত, তার সঙ্গে একটুও পার্থক্য নেই। আজ বিকেলে বোঝা যায়নি এমন কাণ্ড ঘটতে পারে। পৃথা বলল, শোনো, আর শহরে যাওয়ার দরকার নেই, কাল সকাল হলেই ফিরে চলো। এত বাধা পড়ছে যখন। সকালের কথা সকালেই ভাবা যাবে। মানে? আমি ভাবছি বাইসনের দলটা যদি আবার ফিরে আসে, তাহলে ওদের পায়ের তলায় গাড়িটার সঙ্গে আমরাও পাউডার হব। আবার ফিরতে পারে। যাওয়ার সময় তো আমাকে কিছু বলে যায়নি। হাট, খালি ঠাট্টা করো। পৃথা বিরক্ত হলো। না, ফিরবে না। একটু একটু করে হাওয়া কমে গেল। জ্যোৎস্নার রং এখন ফিকে, ভোর হতে এখনো অনেক বাকি। অন্ধকারে একটা পাতলা আবরণ মিশছে জ্যোৎস্নার গায়ে। ওরা চুপচাপ বসেছিল। মাঝে মাঝে রাতের অচেনা পাখিরা চেঁচিয়ে উঠছে এদিক ওদিক। পৃথা হঠাৎ বলল, কাল ফিরে যাবে তো? না। কেন? ফিরে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আমার ভালো লাগছে না। না লাগলে উপায় নেই, আমার শহরে কিছু কাজ আছে। মানে, তুমি কাজ নিয়ে এসেছো নাকি? ঠিক তা নয়, যাচ্ছি যখন তখন করে নিতাম। না, কোনো কাজ করা যাবে না, আমরা এবার বেড়াতে এসেছি। এখন ঝগড়া করো না। স্বজন কথাটা বলতেই একটা গাড়ির আওয়াজ কানে এলো। আওয়াজটা ক্রমশ কাছে আসছে। পৃথা বলল, এত রাত্রেও নিচের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা ওখানে থাকলে লিফট পেতাম। তোমার যে কি বুদ্ধি হলো এদিকে উঠে এলে। স্বজন বলল, নিচের রাস্তা নয়, গাড়িটা প্রাইভেট রোড দিয়ে উঠছে। ওরা গাছপাতার ফাঁক দিয়ে সব কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু একটা গাড়ি যখন বাঁক নিয়ে বাংলোর দিকে এগিয়ে গেল, তখন স্পষ্ট দেখতে পেল। গাড়িটা বাংলোর সামনে এসে থেমে গেল। পৃথা বলল, চলো, চুপ, কথা বলো না। স্বজন সতর্ক করল, কেন? এই গাড়িতে কারা এলো জানি না, সেই লোকটার খুনিও হতে পারে। পৃথা বলল, আমাদের দেখতে পাবে না? না, জঙ্গলের আড়ালে আছে গাড়িটা। ওরা দেখল ওপাশে হেডলাইট নিভল, দরজা খুলল। একটি মানুষ গাড়ি থেকে নেমে বাংলোটাকে দেখল। তারপর পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরালো। সিগারেটটা ঠোঁটেই চাপা ছিল। লাইটারের আলোয় মুখটা স্পষ্ট বোঝা গেল না। লম্বা দুহারার লোকটা এখন গাড়ির সামনে দাঁড়িয়ে, একাকী। কোথাও কোনো শব্দ নেই। এমন নির্জন রাত্রে জ্যোৎস্নার দিকে তাকালেও ভয় ঢুকে মনে। জ্যোৎস্না বলেই গাছের ছায়া ফেলে, আর সেই ছায়ায় ওত পেতে থাকতে পারে মৃত্যু। কিন্তু সোম তো এখানে এসেছে প্রাণের ভয়ে। শিল্পীকে সে আজ প্রথম দেখছে না। কাউকে বাগে পেলে শেষ করে না দেওয়া পর্যন্ত লোকটা সুখ পায় না। টাকার লোভে সে যখন ফেঁসে গেল, তখনই কেন শিল্পী তাকে কোর্ট মার্শাল করল না, তা মাথায় ঢুকছে না। উল্টে সময় দিয়ে বলেছিল সেই খবর নিয়ে যাওয়ার লোকটাকে খুঁজে বের করতে। চিতা নয়, তার ফেউকে খোঁজার দায়িত্ব তার উপর। অত্যন্ত অপমানকর ব্যাপার। তবু ওই লোকটার সামনে থেকে চলে যাওয়ার সুযোগ পেয়েই সে বেরিয়ে পড়েছিল বলে রক্ষে। মিনিট পাঁচেকের মধ্যে হুকুম পাল্টে তাকে গ্রেপ্তার করার আদেশ জারি হলো। এত জলদি মত বদলানো সিপির স্বভাব নয়। চাপ এসেছে নির্ঘাত। তার মানে এখন সোমকে লড়তে হবে অনেকের সঙ্গে, আর ধরা পড়লে সারা জীবন কাটবে পাতাল ঘরে। বিপদের গন্ধ পেয়েই সোম বেরিয়ে পড়েছে রিভলভার আর গাড়িটাকে নিয়ে। তার একমাত্র বাঁচার পথ হলো চিতাকে ধরে নিয়ে যাওয়া। সিপি অথবা মিনিস্টার খুশি না হয়ে পারবে না,
সোম জানে এটা হাতের মোয়া নয়, কিন্তু পথ ওই একটাই। কোথায় যাওয়া যায় চিন্তা করতেই এই বাংলোটার কথা মনে এসেছিল। দিন 7 আগে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েছিল সোম বিশেষ বাহিনী দিয়ে। কিছুই পাওয়া যায়নি। বাংলোর মালিক বিদেশে, কেয়ারটেকার বলেছে কেউ এখানে আশ্রয় নেয়নি। সোমের বিশ্বাস লোকটা সত্যি কথা বলেনি, কিন্তু চাপ দিতে পারেনি সে। মাঝে মধ্যে ম্যাডাম এই বাংলোয় বিশ্রাম নিতে আসেন, তখন বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়। কিছু না পাওয়া যাওয়ায় সিপি খুব খুশি হয়েছিলেন। খোদ ম্যাডাম যেখানে বেড়াতে গিয়ে থাকেন সেখানে উপগ্রন্থীরা আশ্রয় নিবে, এটা নাকি উদ্ভট কল্পনা। সোমের সন্দেহ থাকলেও চুপ করে যেতে হয়েছিল। এখন তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, হাতে সময় নেই। ধরা পড়লে সিপি তাকে ছিঁড়ে খাবে। সন্দেহ দূর করতে তাই বাংলো দিয়ে খোঁজ শুরু করা যাক। কি দুর্মতি না তার হয়েছিল, নইলে খবর নিয়ে আসা লোকটাকে তুলে নিয়ে চাঁদে হিলসে গেলে সে আজ বাদে কাল সিপি হয়ে যেতে পারত। চাঁদের গায়ে মেঘ জমেছে। রিভলভারটা মুঠোয় নিয়ে সোম সিঁড়ি ভাঙল। সামনের দরজা তালা বন্ধ, তার মানে এখন বাংলোয় কেউ নেই। কেয়ারটেকারটা তো থাকার কথা। বাংলো ছেড়ে চলে যাওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার। লোকটা বলেছিল দিনের বেলায় বিশেষ প্রয়োজন হলে সে বাইরে যায়। এই তালাটা লোক দেখানো নয় তো। সোমের মাথায় চিন্তা কিলবিল করছিল। কয়েক পা হাঁটতেই তার চোখে পড়ল ওদিকে একটা দরজা হাট করে খোলা। দীর্ঘকাল পুলিশে চাকরি করায় সোমের অনুমান শক্তি এখন প্রবল হয়ে উঠল। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকবে কি ঢুকবে না সে স্থির করতে পারছিল না। দরজার সামনে পৌঁছাতেই তার নাকি গন্ধটা পৌঁছালো। ভেতরে কেউ মরেছে। যে মরেছে সে ওই দরজা খুলে রেখে পালিয়েছে। এরকম তীব্র গন্ধ নাকে নিয়ে কোনো জীবিত ব্যক্তি বাংলোয় বসে থাকতে পারে না। তার মানে হলো যে যে মরেছে সে যে একটা মানুষ, তা দেখা দরকার। এমন তো হতে পারে কুখ্যাত চিতাকে কেউ খুন করে এখানে রেখে গিয়েছে। বুনো ঝোপের আড়ালে গাড়ির ভেতর বসে ওরা দেখল লোকটা রিভলভার উঁচিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। স্বজনের প্রথমে মনে হয়েছিল এই লোকটা বাংলোর মালিক হতে পারে। পরে ওর চালচলন এবং রিভলভার দেখে ধারণাটা পাল্টেছে। খুনি নাকি খুনের জায়গায় একবার ফিরে আসে। এই লোকটাও তাই ফিরে এসেছে। রিভলভার উঁচিয়ে যেভাবে ঘরে ঢুকে গেল তাতে মোটেই শান্ত শিষ্ট ভদ্রলোক ভাবার কারণ নেই। এই সময় পৃথা বলল, খুনি ফিরে এসেছে। আস্তে কথা বলো। ও যদি আমাদের দেখতে পায় তাহলে শেষ করে দেবে। প্রথমে চিতা, বাইসন, ডেড বডি, আবার খুনি। আমার নার্ভ আর সহ্য করতে পারছে না। বুঝতে পারছি, কিন্তু লোকটা যদি আজ রাত্রে না বের হয়, আলো ফুটলে আমাদের দেখতে পাবে। কিছু একটা করা উচিত। কি করবে? ওর হাতে রিভলভার আছে। হঠাৎ স্বজনের মাথায় মতলবটা এলো। লোকটা খুনি হোক বা না হোক, মাটির নিচের ঘরে নিশ্চয়ই একবার যাবে। খুনি হলে নিজের চোখকে খুশি করতে, আর না হলে গন্ধটা কোত্থেকে আসছে তা দেখার জন্য তার মতো নিচে নামবে। কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে যদি উপরে দরজাটা বন্ধ করা যায় তাহলে। কিন্তু লোকটা কখন নিচে নামছে তাই এত দূর থেকে বোঝা যাবে কি করে? যদি নিচে না গিয়ে বাইরের ঘরে বসে থাকে? স্বজন নড়তে পারল না। এই মুহূর্তে গাড়িতে বসে থাকাটাই নিরাপদ। ঘরে আলো জ্বলছে না। সোম সুইচ থেকে হাত সরিয়ে নিল। পকেট থেকে পেন্সিল টর্চ বের করে সে চাকেও লোক ছিল, নইলে বেড কভারটা ওভাবে পড়ে থাকতে পারে না। সে বিছানার উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখতে পেল। চাপা গলায় সোম জিজ্ঞাসা করল, বাংলোয় কেউ আছো? সাড়া না দিলে গুলি খেতে হতে পারে। নিজের কানে শব্দগুলো অন্যরকম শোনালো। সোম মনে মনে নিশ্চিত এই বাংলোটা খালি, তবে কেউ একটু আগে ছিল। একটু আগে যে কতটা আগে তা সে ঠাউর করতে পারছিল না। পাশের ঘরে ঢুকে সে আরো নিঃসন্দেহ হলো। ফ্রিজ খুলে তখনও ঠান্ডা টের পেল। গন্ধটা কি তাহলে পচা মানুষের নয়? কাউকে খুন করে পচিয়ে একসঙ্গে কোনো মানুষ থাকতে পারে? গন্ধের উৎস সন্ধান করতে করতে সোম নিচে যাওয়ার সিঁড়ির মুখটায় পৌঁছে গেল। কাঠের সিঁড়ি, শব্দটা যতটা কম করলে নয় ততটাই করল সোম।
এবং এক সময় কফিনের ভেতরে শুয়ে থাকা মৃতদেহটিকে আবিষ্কার করল সে। পুলিশ হিসেবে সাধারণ মানুষের চেয়ে একটু কম ভীত হলো। মৃত ব্যক্তিটির মুখে আলো ফেলা মাত্র সে চমকে উঠল। এই লোকটিকে তার না চেনার কোনো কারণ নেই। সিপির সঙ্গে বিশেষ রকমের জানাশোনা। কদিনে কফিনে শুয়ে আছে কে জানে, কিন্তু শরীরে বিকৃতি এসে গেছে। কফিনে ঢাকনা তুলে বিস্ময়ে দাঁড়িয়েছিল সোম। হঠাৎ শব্দ কানে আসতেই আলোটাকে সরালো। গোটা কয়েক ধেড়ে ইঁদুর লাফিয়ে ঢুকে পড়েছে কফিনের মধ্যে। তাড়াতাড়ি ঢাকনাটা নামিয়ে দিয়ে সে ভেবে পাচ্ছিল না ইঁদুরগুলোকে ভেতর থেকে কিভাবে বের করে দিবে। বাবু বাসন্তলালের শরীরের সঙ্গে ইঁদুরগুলোকে রেখে এসেছে জানলে সিপি তাকে দ্বিতীয়বার কোর্ট মার্শালে ঝুলিয়ে দেবেন। তাও না হয় হলো, কিন্তু লোকটার কতটা ক্ষতি করতে পারে। এখন কামড়ালেও লাগবে না, অসুখ বিসুখ করবে না। হ্যাঁ, ইঁদুরগুলো বাবু বসন্তলালের শরীরে কিছুটা অংশ খেয়ে ফেলতে পারে, কিন্তু তার আগেই সোম তো পুলিশে খবর দিয়ে দিতে পারে। মৃতদেহের আনাচে কানাচ থেকে ইঁদুর খুঁজে তাড়িয়ে দেওয়ার থেকে সেটা অনেক সহজ। ওপরে উঠে এলো সোম। বাইরের বারান্দায় পা রেখে সে চারপাশে তাকালো। জ্যোৎস্নার দিকে তাকাবার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। এখানে এসেছিল চিতার সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাবে বলে। তার বদলে দেখতে পেল বাবু বসন্তলালের শরীর। বোঝাই যাচ্ছে ফোর্স যখন এখানে তল্লাশি করতে এসেছিল তখন মৃতদেহটা ছিল না। অর্থাৎ 7 দিন আগেও বাবু বসন্তলাল বেঁচে ছিলেন। কিন্তু কোথায় ছিলেন? তিনি শহরে এলে হইচই পড়ে যায়। সিবি ব্যস্ত হয়ে ওঠেন তোষামত করতে। মিনিস্টার পার্টি দেন আর ম্যাডাম ওর জন্য সব কিছু করতে পারেন। এই বাংলোয় মাঝে মাঝে বিশ্রামের জন্য যে ম্যাডাম আসেন তা বাবু বসন্তলালের বাংলো বলে। বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ যার হাত ধরে দেশে ঢোকে, সেই মানুষটা এখন কয়েকটা ইঁদুর নিয়ে মাটির তলার ঘরে একটা কফিনের মধ্যে শুয়ে শুয়ে পড়ছে। হঠাৎ সুমির খেয়াল হলো এই বাংলোয় টেলিফোন বাজছে। টেলিফোন এখানে? শব্দটা খুবই আস্তে, কিন্তু নির্জন বাংলোয় সেটা শোনার পক্ষে যথেষ্ট। ইস, এটাই এতক্ষণ মাথায় ছিল না। সোম ছুটল। যেখানে ম্যাডাম বিশ্রাম নিতে আসেন সেখানে টেলিফোন না থেকে পারে? যাক, সব সমস্যার সমাধান হয়ে গেল। অন্ধকার ঘরে শব্দ শুনে টেলিফোন কাছে পৌঁছে গেল সোম। খপ করে রিসিভার তুলে চিৎকার করল, হ্যালো হ্যালো। ওপাশে মানুষটি যেন কয়েক সেকেন্ড সময় নিল। তারপর কাটা কাটা স্বরে জিজ্ঞাসা করল, কে কথা বলছো? কে? নিজের পরিচয় দিতে গিয়ে থমকে গেল সোম। খবরটা সিপির কাছে পৌঁছে গেলেই এখান থেকে আর বের হতে পারবে না। হ্যালো, কথা বলছো? গলার স্বর যতখানি সম্ভব অশিক্ষিত করে সোম জবাব দিল, আমি এখানে থাকি। ওখানে তো কারো থাকার কথা নয়। নাম কি তোমার? আপনি কে বলছেন? প্রশ্নটা করা মাত্রই লাইনটা কেটে গেল। সোম পুলিশি অভ্যাসে চটপট অপারেটরকে চাইল, হ্যালো অপারেটর, বাবু বসন্তলালের বাংলো থেকে বলছি। একটু আগে এখানে কোত্থেকে ফোন করা হয়েছিল? অপারেটর সময় নিল, তারপর জিজ্ঞাসা করল, আপনি কে বলছেন? মুখ ফসকে বেরিয়ে গেল, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোম বলছি। সরি স্যার, আমি বুঝতে পারিনি। টেলিফোনটা আপনার হেডকোয়ার্টার্স থেকেই করা হয়েছিল। আপনি কথা বলবেন? অপারেটরের গলা খুবই বিনীত। না থ্যাংক ইউ। রিসিভার নামিয়ে রাখল সোম। যাক চলে। লোকটা নিশ্চয়ই সন্দেহ করে টেলিফোনে একটা উড়ো সুযোগ নিয়েছে তাকে ধরার। গলাটা যে পুলিশ কমিশনারের নয় তাতে কোনো সন্দেহ নেই, অন্য কাউকে দিয়ে করিয়েছে। সোম দিব্য চোখে দেখতে পেলেও সেই ছোটখাটো অফিসার ছুটতে ছুটতে পুলিশ কমিশনারকে খবর দিতে যাচ্ছে। স্যার স্যার, এসি সোমকে পেয়েছে ওই বাংলোয়। আর সেটা শুনে গোমরা মুখ ভার্গিস বলছে, লোকটার এসি নয় মূর্খ, ওকে এখনই অ্যারেস্ট করো। অতএব এখনই এখানে ফোর্স এসে যাবে। ওরা এলে বাবু বসন্তলালের মৃতদেহ খুঁজে পেয়ে যা করার তা করবে, কিন্তু তার আগেই ওকে এখান থেকে সরে যেতে হবে। সোম বাইরে বেরিয়ে এলো। চাঁদ এখন প্রায় মেঘের আড়ালে। কোথায় যাওয়া যায়? পুলিশের গাড়ি নিয়ে বেশি দূরে গিয়েও কোনো লাভ নেই।
ওই গাড়ির জন্যই তাড়াতাড়ি ধরা পড়তে হবে। আবার গাড়ি ছাড়া এরকম পাহাড়ি অঞ্চলে বেশি দূর পর্যন্ত যাওয়াও সম্ভব নয়। অন্তত নিচের রাস্তা পর্যন্ত তো যাওয়া যাক। ওরা আসার আগেই এই জায়গা ছাড়া উচিত। সে গাড়ির দিকে পা বাড়াতেই আচমকা কাছাকাছি গাড়ির হর্ন বেজে উঠেই থেমে গেল। প্রচণ্ড চমকে গেল সোম। তাড়াতাড়ি রিভলভার হাতে সতর্ক ভঙ্গিতে দাঁড়ালো। ওরা এর মধ্যে এসে গেল? ইম্পসিবল। অবশ্য এমনও হতে পারে আগে ফোর্স পাঠিয়ে পরে ফোন করিয়েছে সিপি। ধরা পড়লে নিস্তার নেই। গাড়ি আসার পথের দিকে সতর্ক চোখে তাকিয়ে পিছু হটতে লাগলো সে। কোনো মতে ওই ঝোপের মধ্যে ঢুকে পড়লে এখান থেকে সরে পড়া অসম্ভব হবে না। পাশ ফিরতে গিয়ে কোনো চাপ লাগায় হর্ন বেজে উঠেছিল। আটকে ফিরে তাকিয়েছিল পৃথা। স্বজনের মনে হয়েছিল আত্মহত্যা করা হয়ে গেল। পৃথা চাপা গলায় বলল, কি হবে এখন? মনে মনে হাজারবার সরি বললেও কিছুই বলা হবে না। কিন্তু ওরা অবাক হয়ে দেখল, যাকে এতক্ষণ খুনি বলে মনে হচ্ছিল সেই লোকটা নির্ঘাত ভয় পেয়েছে। পায়ে পায়ে পিছিয়ে আসছে এদিকেই। আর একটু এলেই তাদের দেখতে পেয়ে যাবে লোকটা। পেছন ফিরলেই স্বজন বুঝতে পারল না হর্ন এদিকে বাজার সত্ত্বেও লোকটা উল্টো দিকে তাকাচ্ছে না কেন। কিন্তু এভাবে গাড়ির মধ্যে বসে থেকে লোকটার মুখোমুখি হওয়ার কোনো মানে হয় না। সে পৃথাকে চাপা গলায় বলল, চলো নামি, ধরা পড়তেই হবে। ধরা পড়ব বলছো কেন? আমরা কি কিছু করেছি? পৃথা প্রতিবাদ করল। সঙ্গে সঙ্গে সোমকে অবাক করে এদিকে তাকাতে দেখা গেল। মানুষের গলার স্বর স্পষ্ট তার কানে পৌঁছেছে, এবং সেটা তার কানের পেছনে বুনো ঝোপ থেকে এ ব্যাপারে সন্দেহ নেই। অর্থাৎ তাকে ঘিরে ফেলেছে ওরা। সোম খুব নার্ভাস গলায় জিজ্ঞাসা করল, কে কে ওখানে? স্বজন পৃথার দিকে তাকালো। লোকটার চেহারার মধ্যে রুক্ষতা থাকলেও গলার স্বরে হাবভাবে সেটা একদম নেই। সে গলা তুলল, রিভলভারটা ফেলে দিন। সোম বুঝল তার সন্দেহ মিথ্যে নয়। এখন বীরত্ব দেখানো মানে বোকামি করা, সেটা তার চেয়ে বেশি কে জানে। সে রিভলভার মাটিতে ফেলে দিতেই স্বজন ঝোপের আড়াল থেকে হুকুম করল, গুনে গুনে 8 পা পিছিয়ে যান। অজ্ঞতা সোম আদেশ পালন করল। তাকে খুব অসহায় দেখাচ্ছিল। পৃথা অবাক হয়ে দেখছিল। এবার বলল, লোকটা খুনি নয়। দরজা খুলে বেরিয়ে হচ্ছিল স্বজন। কেন? খুনিটা এমন সুবোধ হয় না। স্বজন কোনো কথা না বলে এক দৌড়ে ঝোপ থেকে বেরিয়ে এসে মাটিতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিয়ে সোমের দিকে তাকালো। জীবনে এত বিস্মিত সোম কখনোই হয়নি। স্বজনকে ভালো করে বোঝার আগেই সে দেখল এক সুন্দরী তরুণী ঝোপ থেকে বেরিয়ে আসছে। এরা কখনোই পুলিশ নয়। কোনো বাহিনী তাকে ঘিরে ধরেনি। মাত্র 2টি অল্প বয়সী ছেলে মেয়ে বোকা বানিয়েছে দেখে সে নিজের উপর এমন রেগে গেল যে চিৎকার করে বলে উঠল, ধ্যাত! রিভলভার হাতে স্বজন হক চুকিয়ে গেল। কি হলো? তোমরা কারা? সোম প্রশ্ন করার সময় ভাবলো লাফিয়ে পড়বে কিনা। ভদ্রভাবে কথা বলুন, আমাদের তুমি বলার কোনো অধিকার আপনার নেই। সরি, আসলে পুলিশে চাকরি করে করে। সোম থিতিয়ে গেল। আপনি পুলিশ? স্বজন অবাক। হ্যাঁ, আজ বিকেল পর্যন্ত ছিলাম। আপনারা এখানে কি করছেন? স্বজন পৃথার দিকে তাকালো। মেয়েরা মানুষ চিনে হয়তো, এই লোকটা খুনি নাও হতে পারে। সে বলল, আমরা শহরে যাচ্ছিলাম। এখানে আমাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। একটা চিতা আমাদের আক্রমণ করে, ফলে বাধ্য হয়ে এই জায়গায় আটকে আছি। ব্যাপারটা যদি গল্প হয় তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। বেশ পুলিশি গলায় ঘোষণা করল সোম। আমি একজন ডাক্তার। আচ্ছা, গাড়িটা কোথায়? স্বজন বুনো ঝোপটাকে দেখালো। সোম বুঝতে পারছিল এদের থেকে ভয়ের কিছু নেই। তবু জিজ্ঞাসা করল, বাংলোর ভেতরে গিয়েছেন? হ্যাঁ, ওখানে একটি মানুষ মরে পড়ে আছে। লোকটাকে চেনেন? কি করে চিনব? এই অঞ্চলে এর আগে আসেনি। কিন্তু ওই লোকটাকে খুনের অভিযোগে আপনাকে যদি ধরা হয়? টিকবে না। লোকটা মারা গিয়েছে 3 দিনের বেশি আগে। গত পরশু আমি এখান থেকে কয়েকশো মাইল দূরে অপারেশন করেছি। হঠাৎ সোমের খেয়াল হলো আর দেরি করা উচিত নয়। সিপি যদি তাকে ধরার জন্য ফোর্স পাঠিয়ে থাকে তাহলে। সে বলল, রিভলভারটা দিন।
স্বজন বলল, আপনি কি তা না জেনে এটা দেব না? আমি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম। ট্র্যাপে পড়ায় আজ থেকে আমার চাকরি নেই, যার জন্য এই দুরবস্থা তাকে খুঁজতে এখানে এসেছিলাম। লোকটাকে খুঁজে বের করতে না পারলে আমাকে বিনা দোষে শাস্তি পেতে হবে। দিন রিভলভারটা, আমাকে এখান থেকে এখনই চলে যেতে হবে। হাত বাড়ালো সোম। এই সময় পৃথা জিজ্ঞাসা করল, কাকে খুঁজছেন আপনি? লোকে তাকেও চিতা বলে ডাকে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতা বদল করতে চায়। কিছুতেই তাকে ধরা যাচ্ছে না। সোম এগিয়ে এসে রিভলভারটা নিয়ে পৃথার দিকে তাকালো। আপনারা স্বামী স্ত্রী? পৃথা বলল, যদি নাও হই তাতে আপনার কি এসে যাচ্ছে? ও। নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে হঠাৎ থমকে গেল সোম। সোজা ফিরে গেল বুনো ঝোপের কাছে। এবার গাড়িটাকে দেখতে পেল। পুলিশের গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়, কিন্তু এটাকে তো ব্যবহার করা যেতে পারে। অবশ্য যে অবস্থায় গাছে গায়ে আটকে আছে। সে স্বজনকে ডাকল, হাত লাগান, গাড়িটাকে তুলি। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে আমাদের গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।